আমার প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের যারা আমার ফ্রি ক্লাসগুলো করতেছো। এসএসসি 2025 100% ফ্রি ক্র্যাশ কোর্স সাধারণ গণিতে তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি অধ্যায় 8 বৃত্ত ক্লাসটা নিচ্ছি। আমরা এখন উপপাদ্য করতেছি। সো আজকে আমাদের লেকচার 2। সো আজকে দেখতে পাচ্ছ মঙ্গলবার, কিন্তু আজকে, তাই না? তো মঙ্গলবার অনুযায়ী তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসটা হচ্ছে। ভাইয়া ক্লাসটা আমি লং করবো না, কারণ আমার আজ এক্সাম চলে। সো আজকে জাস্ট একটা আমরা দেখো কি করব। আমরা জানি আমরা অধ্যায় 8-এর এই ম্যাথগুলা করলেই তোমাদের জাস্ট এনাফ। এরপরে জাস্ট কি করব, আমরা এরপরে জাস্ট সৃজনশীল সমাধান করব। সো অলরেডি আমরা 17, 18, 19 শেষ করে ফেলেছি। এরপরে জাস্ট আমরা কি করব, সৃজনশীল সমাধান করব। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপপাদ্য 20। তো এই যে উপপাদ্য 20 শেষ হয়ে যাবে, আস্তে আস্তে সবগুলো উপপাদ্য শেষ হয়ে যাবে, সম্পাদ্য শেষ হয়ে যাবে। অনুশীলনের এই কয়টা ম্যাথ করার পরে আমরা সৃজনশীল সমাধান করব। এখন সৃজনশীল সমাধান করার কথা মাথায় আসলেই তোমাদের মাথায় আসতে হবে আমাদের কিন্তু সৃজনশীল এবং বহু নির্বাচনী সলভিং যে ক্র্যাশ কোর্স আছে, সেই ক্র্যাশ কোর্সের আজকে 10 সেপ্টেম্বর 500 টাকার যে অফারটা ছিল সেটা লাস্ট দিন। কালকে থেকে আবার সেই পুনরায় মূল্য 2000 টাকায় ফেরত চলে যাবে। তারপরও যদি কারো কোনো প্রবলেম হয় এবং এই কোর্সটা করতে চাও, তোমরা কিন্তু আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং এই নাম্বারে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং এই কোর্সটাতে তোমরা ভর্তি হয়ে যাইতে পারবা 15 অক্টোবর। এই ডেটটা একটু পিছাইতে পারে, কারণ অনেকেরই নাকি যারা ভর্তি হয়েছে তাদের নাকি টেস্ট পরীক্ষাটা এই ডেটের মধ্যে শেষ হবে না। তো সবার সুযোগ সুবিধা বিবেচনা করে কিন্তু এটা পরিবর্তিত হতেই পারে, কারণ তোমাদের জন্যই আমি, আমাদের জন্যই, আমার জন্যই তোমরা, তাই না? সো আমরা সব কিছু আমাদের সুযোগ সুবিধা মতো করে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে, এটা হচ্ছে গিয়ে কথা। সো আজকে আমাদের আলোচনার বিষয়, প্রথমেই আমাদের কয়েকটা বেসিক সম্পর্কে জানতে হবে। সো এই অধ্যায়টা আসলে তোমরা কেন এত ভালো করো না জানো? কারণ তোমাদের না বেসিকটা ক্লিয়ার না। সো আগে আমি তোমাকে কিছু বেসিক ক্লিয়ার করা দিই, ঠিক আছে? তো মনে করো ভাইয়া এটা একটা হচ্ছে তোমার বৃত্ত, ঠিক আছে? তাহলে এই যে বৃত্তের হচ্ছে এটা কি বলতো, বৃত্ত। এই বৃত্তের হচ্ছে গিয়ে একটা কেন্দ্র। এখন এই বৃত্ত থেকে যদি একটা খানিকটা অংশ কেটে নাও, তাহলে অংশ যদি তুমি একটু কেটে নাও, তাহলে কিরকম হবে মনে করো। এই যে ধরো এতটুকু অংশ না তুমি কেটে নিছো, বৃত্তটা থেকে এতটুকু অংশ তুমি কাটিয়া লইলা, ঠিক আছে? তো কেটে ফেলছো, এটা ছিল হচ্ছে বৃত্ত। এই বৃত্ত থেকে তুমি যে এতটুকু অংশ কেটে নিলা, তাহলে কয়টা অংশ হইলো বলো তো? কয়টা অংশ হইলো? 2টা অংশ হইলো। তো এই অংশটাকে তোমরা বলবা হচ্ছে এই অংশটাও হচ্ছে আমাদের একটা চাপ, এই অংশটাও হচ্ছে আমাদের একটা চাপ। তার মানে এখন চাপ কি ভাই? চাপ কি চাপাচাপি না? ওই চাপের, এই বৃত্তের চাপ হচ্ছে জাস্ট কোনো একটা অংশ যদি তুমি খণ্ডিত অংশ নিয়ে নাও, যেমন এই যে এতটুকু অংশ ধরো নিলা, তাহলে এই এতটুকু অংশ হবে কি একটা চাপ। তাহলে চাপ কি ভাই? চাপ কি বলো? চাপ কি? তো বৃত্তই মুছে গেছে। দাঁড়াও, বৃত্তটা আমি আবার আঁকি। তাহলে এই হচ্ছে ধরো আমাদের বৃত্ত। তাহলে বৃত্ত থেকে যদি খণ্ডিত অংশ একটা কেটে নাও, তাহলে ওইটাই হবে কি বৃত্ত চাপ, ঠিক আছে? সো আমাদের এই যে বৃত্ত, আমরা হচ্ছে 2টা খণ্ডিত অংশ কেটে নিলাম, তাহলে আমরা কয়টা চাপ পাইলাম বলো তো? 2টা চাপ। কয়টা চাপ পাইছি? 2টা চাপ। সেই 2টা চাপের ছোট যেই চাপটা, সেই ছোট চাপটাকে আমরা কি বলবো বলতো? ছোট চাপটাকে বলবো হচ্ছে আমরা উপচাপ, ঠিক আছে? ছোট চাপটাকে বলবো হচ্ছে উপচাপ, আর বড় চাপটাকে আমরা কি বলবো বলতো? অধিচাপ, ঠিক আছে? তার মানে একটা বৃত্তের কোন একটা খণ্ডিত অংশ, সেটাই হচ্ছে কি আমার চাপ। বৃত্ত নিব, খণ্ডিত অংশ নিব, চাপ। সহজ কথা ভাই। বৃত্ত নিব, কোন একটা অংশ, এই অংশ হইতে পারে ছোট, অংশ হইতে পারে বড়, যে কোনো কিছু হোক। একটা বৃত্ত নিব, খণ্ডিত অংশ নিব, কোন একটা পার্টিকুলার পোর্শন, ধরো এতটুকু নিলাম, কারো মন চাইলো যে কারো এতটুকু নিবে, তাহলে এই যে বৃত্ত থেকে একটা খণ্ডিত অংশ কেটে নিচ্ছ, সেটাকে হচ্ছে আমরা কি বলবো? চাপ বলবো। এখন একটা বৃত্ত থেকে যদি মাঝ বরাবর তুমি কেটে দাও, তাহলে বৃত্তটা অবশ্যই কয় ভাগে ভাগ হবে বলো তো? 2 ভাগে ভাগ হবে। তাহলে 2 ভাগে ভাগ হইলে ছোট চাপটাকে আমরা কি বলবো? উপচাপ, এবং বড় চাপটাকে আমরা কি বলবো বলো তো? অধিচাপ। আর এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তাহলে আমরা উপচাপ বুঝলাম, অধিচাপ বুঝলাম, এবং বৃত্তের কেন্দ্র বুঝলাম। এখন আমাকে বলো তো, এই যে তুমি আবার একটা সুন্দর করে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? এখন এই বৃত্ত, তাহলে বৃত্তের এইরকম কেন্দ্রের সাথে একটা কোণ হইতে পারে না? কেন্দ্রের সাথে একটা কোণ হইতে পারে কিনা বলো তো? আবার আরেকটা বৃত্ত নিলা, সেই বৃত্ত কেন গোল হয় না? আরেকটা বৃত্ত নিলাম, ধরো এইটা হচ্ছে আমাদের বৃত্ত, তো এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে কোণ কি এরকম ভাবেও থাকতে পারে না বলো তো? কোণ দেখো কেন্দ্রের সাথেও থাকতে পারে, কোণ কি বৃত্তের সাথেও থাকতে পারে। তাহলে এই কোণটা কার সাথে ভাইয়া? এই কোণটা কার সাথে? এই তুমি চোখ দিয়ে কি দেখতেছো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। এই কোণটা কার সাথে বলো রে? এই কোণটা কার সাথে? কেন্দ্রের সাথে না? তাহলে এইটা যদি কেন্দ্র হয়, তাহলে এই কোণটা তো অবশ্যই কার সাথে ভাই? এই কোণটা হচ্ছে অবশ্যই কেন্দ্রের সাথে। তাহলে কেন্দ্রের সাথে যদি কোণ হয়, সেই কোণটাকে আমরা কি বলি বলতো? কেন্দ্রস্থ কোণ। আর এই কোণটা কার সাথে?
এই কোণটা কার সাথে, বৃত্তের সাথে না, বৃত্তের পরিধির সাথে না। তাহলে এই যে আচ্ছা এই যে তোমার বৃত্তের চলার পথ, এই পুরা বৃত্তের চলার পথটাকে কি বলা হয়, পরিধি। আশা করি এটা তো জানো, যারা যারা জানো না তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমাদের জন্য আমি বলতেছি। এই যে পুরো আমি একটা গোল করে দাগ দিই না, এই যে এইটা একটা দাগ দিলাম না, তাহলে এই দাগটাই হচ্ছে কি পরিধি, মানে বৃত্তের চলার পথ, সহজ কথা পরিধি। তাহলে এই পরিধির সাথে যে কোণ সেটা কি বৃত্তের সাথে কোণ না, তাহলে এটার আমরা কি বলবো ভাই, বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ। তাহলে সহজ কথা কি, সহজ কথা কি, কেন্দ্রের সাথে কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে কোণ, এইটার আমরা কি বলবো বলতো, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের সাথে কোণ, কেন্দ্রের সাথে কোণ হইলে আমরা সেটাকে কি বলবো, কেন্দ্রস্থ কোণ। বৃত্তের সাথে কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে এই যে বৃত্তের পরিধির সাথে যে কোণ, বৃত্তের সাথে কোণ, পরিধির সাথে যেটা কোণ সেটাকে আমরা বলতে পারি বৃত্তের সাথে কোণ। তাহলে বৃত্তের সাথে কোণ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রের সাথে কোণ, কেন্দ্রস্থ কোণ। এগুলো কি আরো কি শুধুমাত্র এখানেই হইতে পারে, এরকম মতো না। যদি আমি এইখান থেকে জাস্ট এখানে একটা কোণ বিবেচনা করি, তাহলে এটাও একটা আমাদের কেন্দ্রস্থ কোণ। এখান থেকে এখানে একটা কোণ বিবেচনা করি, তাহলে এটাও একটা কেন্দ্রস্থ কোণ। এখন এইখান থেকে এইখানে একটা কোণ বিবেচনা করি, তাহলে এটা কি কোণ, এই বলো বলো বলো, কমেন্ট করো তাড়াতাড়ি, এইটা কি কোণ, কে কে জানে, কমেন্ট 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 তাড়াতাড়ি। এইটা হচ্ছে আমাদের কি কোণ, মাত্র বুঝাইলাম বৃত্তস্থ কোণ। তার মানে কেন্দ্রের সাথে কোণ হইলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সাথে কোণ হইলে বৃত্তস্থ কোণ। ওয়াজ মাহফিলের স্টাইলে তোমরা এগুলো মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে বেশি বেশি মনে থাকবে। সো এই কথাগুলো কেন বলতেছি, কারণ টার্গেট হচ্ছে উপপাদ্য 20 পড়বো, আর 20 যদি পড়ো তাহলে এই কনসেপ্টগুলো যদি না বুঝো তাহলে তোমার পুরো উপপাদ্যটাই বিষাক্ত লাগবে। সো 20 করার জন্য তোমার এই বিষাক্ত যাতে না লাগে, তাই এই বেসিকগুলো যদি ক্লিয়ার করো তাহলে বিষাক্ত জিনিসও তুমি সহজে হজম করে ফেলতে পারবা, যেটাকে বলা হয় বিষ পান করা। তো চলো 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 এখন আমরা উপপাদ্য 20টা দেখে নেই। সো এই যে আমাদের উপপাদ্য 20 কি বলছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখছো দেখছো কত কথা বলছে। এই যে চাপ কি আমরা বুঝলাম, কেন্দ্রস্থ কোণ আমরা কি বুঝলাম, বৃত্তস্থ কোণ আমরা কি বুঝলাম, এই যে তিনটা কথা, সেই তিনটা কথা বোঝানোর জন্য একটু আগে বুঝে আসছি। তো এখন তোমাকে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তার মানে আগে আমাদের একটা বৃত্ত নিতে হবে। সো ধরো এই হচ্ছে কি আমাদের বৃত্ত, ঠিক আছে। তো এটা যদি হয় আমাদের বৃত্ত, তাহলে একটা চাপ নেই, তাহলে এই যে এতটুকু অংশ ধরো একটা চাপ, এতটুকু অংশে আমরা চাপ নিলাম, আর এইটা হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। চাপ নিস না বাবা, চাপ নিস না, বাট এখানে আমাদের চাপ নিতে হবে। সো এই যে আমাদের এটা হচ্ছে একটা চাপ, তো এই চাপের উপর কি আছে বলতো, কেন্দ্রস্থ কোণ এবং হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একটা বৃত্তের চাপের উপর এই যে একটা চাপ, সেই চাপের উপর দণ্ডায়মান মানে দাঁড়ায় আছে। তো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ নেই আগে, এই যে কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেইটাই হচ্ছে আমাদের কি বলতো, কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই একটা চাপের উপর কেন্দ্রস্থ কোণ নিলাম এবং ওই চাপের উপরই আমাকে কি নিতে হবে ভাই, বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আর এই হইল ধরো আমাদের বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এই যে একটা চাপ, এই যে একটা চাপ ছিল, সেই চাপের উপর যে আমরা একটা কেন্দ্রস্থ কোণ নিছি সেটা কি বলো, এইটা। আর একটা যে বৃত্তস্থ কোণ নিছি সেটা হচ্ছে কি এইটা। তো তোমাকে দেখাইতে বলছে যে এই যে বৃত্তস্থ কোণ যেটা, এটা মনে করো এ যদি হয়, আমি তোমার ধরার বুঝানোর জন্য ধরলাম আর কি। তাহলে বৃত্তস্থ কোণ যেটা সেটা যদি এ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে কি বলতো 2a। তো এটাই বলছে বৃত্তের একই চাপের, দেখেও বোঝা যাচ্ছে। তো এটা কতটুকু, আর এটা হচ্ছে এটার বড় মনে হচ্ছে না বলতো, এটা ছোট ভাই আর এটা বড় ভাই, দেখাই মনে হচ্ছে। আর তোমাকে প্রমাণও করতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সমান। তাহলে এই যে দেখো একটা চাপ নিলাম আমরা, এই চাপটার আমরা নাম দেই ধরো হচ্ছে এ বি। তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান এই যে আমরা কেন্দ্র, এই কেন্দ্রটাকে নাম দিতে পারি কি ও। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, বৃত্তস্থ কোণ হচ্ছে এটার আমরা দিলাম হচ্ছে সি। তাহলে এসিবি, তার মানে এসিবি সেটাকে যদি এ ধরি, আচ্ছা এটাকে ছোট হাতের এ ধরি, এটাকেও ছোট হাতের এ ধরি, তাহলে এসিবি কে যদি আমরা এ ধরি তাহলে এইটা আমাদের বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো এটা আমাদের প্রমাণ করতে হবে। সো প্রমাণ করার জন্য আমরা চিত্রটা এতক্ষণ তো বুঝলাম, এখন একটু সুন্দর করে আঁকি যাতে করে হচ্ছে আমরা প্রমাণটা সুন্দর করে করতে পারি। তো প্রমাণ যেহেতু করব, চিত্র ছোট নিলে হবে, চিত্র তো আমাদের কি নিতে হবে বলো, চিত্র নিতে হবে বড়। তাহলে একটা বড় চিত্র নেই, এই যে একটা বড় চিত্র নিলাম। তোমরা কিন্তু কম্পাস দিয়ে চিত্র আঁকবা, ঠিক আছে, এটা অ্যাকুরেট হওয়ার কোনো দরকার নাই, কম্পাস দিয়ে আঁকবা। আমার কাছে কম্পাস তো নাই আপাতত, স্ক্রিন রেকর্ডিং করতেছি যার কারণে আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। তো আমি দুইটা চাপ নিয়ে নিছি, যে এই যে এই এতটুকু ধরো চাপ, এই একটা চাপের উপর। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে, এটারে নাম দিলাম এ, এটারে নাম দিলাম হচ্ছে বি, আর এটারে নাম দিলাম হচ্ছে ও।
তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ কোণ, এবং এই চাপের উপর আমি চাইলে আরেকটা কি নিতে পারি বলতো, এই যে একটা কোণ নিলাম, সেই কোণটার আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর এই যে একটা কোণ নিলাম, সেই কোণটাকে আমরা কি বলবো বলতো, বৃত্তস্থ কোণ, নাম দিলাম হচ্ছে সি। তাহলে তাহলে এই যে চিত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এ বি সি বৃত্তে, এটা হচ্ছে তোমার সাধারণ নির্বাচন, এটা লিখা না লিখা একই কথা। তো এ বি সি বৃত্তে তাহলে এ ও বি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, অ্যান্ড এ সি বি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এ সি বি আচ্ছা এ ও বি ইকুয়াল টু 2 ACB। তো আমাদের প্রমাণ করতে হবে কি বলো, প্রমাণ করতে হবে যে তোমরা বই থেকে চাইলে একটু এখানে বাংলা কথাগুলো দেখে নিও। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলো তো, এই যে এসিবি এটা আমাদের কি বৃত্তস্থ কোণ না, তাহলে এও বি যেই কোণটা আছে আমাদের প্রমাণ করতে হবে যে এও বি যেই কোণটা আছে সেটা হচ্ছে এসিবি এর দ্বিগুণ, তার মানে 2 ইন্টু কোণ এসিবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা প্রমাণটা কোন প্রসিডিউরে করব? তো প্রমাণ করার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, কি করতে হয় বলতো, চিত্রে যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেটা দেওয়ার পরে আমাদের নিজেদের প্রমাণ করার স্বার্থে আমরা একটা কি করি, চিত্র অঙ্কন করি না? তাহলে আমাদের আগে একটা অঙ্কন করতে হবে। আরে অঙ্কন করতে গিয়ে দেখলাম এই বেচারা আবার ফান্দে পড়া যায়, সো এটা সাইডে নিয়ে দিলাম। তো সাইডে নিয়ে তারপর হচ্ছে আমি এইখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমরা এ ডি, ঠিক আছে, তাহলে সি হতে ও কেন্দ্রগামী রেখা সিডি অঙ্কন করি। তাহলে আমরা কি করব, সি হতে আমরা কি করলাম, সি হতে ও কেন্দ্রগামী একটা আমরা কি আঁকলাম বলতো, কেন্দ্রগামী একটা রেখা আঁকলাম, রশ্মি আঁকছি আসলে এই বিন্দুতে তো রশ্মি। তাহলে সি হতে ও কেন্দ্রগামী এডি সিডি রশ্মি আঁকি, ঠিক আছে। তাহলে কোনটা রেখা, কোনটা রশ্মি আর কোনটা রেখাংশ, এগুলো কি বুঝো? না বুঝলে কমেন্ট করো, নেক্সট ভিডিওতেই বুঝাবো। আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু বুঝাবো না, ঠিক আছে। তো সি হতে আমরা হচ্ছে ও কেন্দ্রগামী সিডি রশ্মি আঁকি, ঠিক আছে। তো সিডি রশ্মি আমরা আঁকবো, এটাই ছিল আমাদের অঙ্কন। এখন ভাই একটুখানি খেয়াল করো, তাহলে আমরা এখানে একটা দুইটা ত্রিভুজ পাইলাম, ঠিক আছে। এই যে কয়টা ত্রিভুজ পাইলাম, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এখন একটুখানি যদি খেয়াল করো, তাহলে এই যে ত্রিভুজ এ ও সি, এই যে এটা ও না, এই যে এটা কিন্তু ও, এই ওটা আবার এক সাইডে মনে হচ্ছে, তো এখানে দিই, এটা হচ্ছে আমাদের ও। তাহলে ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ সি ও বি, তাহলে এই দুইটা ত্রিভুজই কি সমবাহু ত্রিভুজ না? একটুখানি খেয়াল করো তো, এই যে ও এ আর ও সি এরা কি সমবাহু ত্রিভুজ না? মানে এই বাহু আর এই বাহু কি সমান না? কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে এই দুইটা বাহু কি হয় বলো তো? অবশ্যই সমান হয়। এই যে এই বাহু আর এই বাহু কি হয়? সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুইটা বাহু সমান হইলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ বলি না? সমদ্বিবাহু ত্রিভুজ বলি কিনা? তাহলে দেখো প্রমাণটা আমরা করব কিভাবে। তাহলে প্রমাণটা করবো, এটা কি বুঝছো কিনা, সহজ কথা বুঝছো কিনা বলো আমাকে। যদি দেখো এখানে আমাদের জাস্ট এই যে এ ও সি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের যে দুইটা বাহু আছে, এই যে একটা হচ্ছে ওসি বাহু আর একটা হচ্ছে ও এ বাহু, এই দুইটা বাহু একই বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে এই দুইটা বাহু কি সমান না? তাহলে সমান সমান যদি দুইটা বাহু হয়, তাহলে কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হলে, তুমি জানো আর না জানো এটা তোমাকে মানতে হবে, কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ ও সি এটি সমবাহু ত্রিভুজ। মনে রাখবা, সমবাহু ত্রিভুজের কোনো কোণের, হ্যাঁ, বহিস্থ যে কোণ আছে, তার মানে কোনো কোণের বাহিরের যে কোণ আছে, সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। কথা বুঝছো? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? মনে করো এই কোণটার মান হচ্ছে এক্স, এই কোণটার মান হচ্ছে ওয়াই, এই কোণটার মান হচ্ছে জেড। তো এইটার বাহিরে আছে ধরো হচ্ছে জেড প্রাইম। তাহলে এই জেড কোণের বাহিরে যদি জেড প্রাইম থাকে, তাহলে এই জেড প্রাইম হবে ভেতরের যে দুইটা বিপরীত কোণ আছে, মানে কোনো কোণের বহিস্থ কোণের মান হবে ওই কোণের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। সহজ কথা। এই কথাটা যদি যে না বুঝে, আমি আবার বলি। ধরো ভিতরে তিনটা কোণ আমি ধরলাম, একটা কোণকে ধরলাম এক্স, একটা কোণকে ধরলাম ওয়াই, আর একটা কোণকে ধরলাম জেড, তোমার বুঝার সুবিধার্থে। তাহলে জেড একটা কি বলো? অন্তস্থ কোণ না? জেড একটা কি এই ত্রিভুজের, মানে ত্রিভুজের ভেতরের তিনটা কোণই তো ত্রিভুজের অন্তস্থ কোণ, তাই না? তাহলে জেড যদি হয় অন্তস্থ কোণ, মানে কোনো ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের
একটা কোণের বহিস্থ কোণ, তাহলে এই যে বলো এই কোণের বাহিরের কোণ কোনটা, এই বাহিরের কোণ না, তাহলে এই কোণের বাহিরের কোণ হবে ভেতরের অন্তস্থ যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের যোগফলের সমান। তার মানে জেড প্রাইম হবে, এই যে জেড এর বহিস্থ কোণ জেড প্রাইম, তাহলে জেড প্রাইম হবে এক্স প্লাস ওয়াই, মানে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে এই কথাটা কি কে কে বুঝছো, কে কে বুঝো নাই আমাকে বলো। আসলে আমি এতবার বলছি, না বুঝার কথা না, তারপরেও যদি কমেন্ট করো যে ভাই বুঝি নাই, তাহলে আমি আর একটু চেষ্টা করবো কেমনে বোঝানো যায়। দেখো ভাই, প্রমাণটা করার জন্য আমরা যে কোনো একটা ত্রিভুজকে প্রথমে নিতে হবে। সো আমরা জাস্ট আপাতত হচ্ছে আমাদের জন্য এ ও সি যে ত্রিভুজটা আছে, এ ও সি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নেই। তাহলে ত্রিভুজ এ ও সি এর এই যে ত্রিভুজ আমাদের এ ও সি এর যে বহিস্থ আছে, ঠিক আছে, তো আমাদের যে ত্রিভুজ এ ও সি এর যে আমাদের বহিস্থ, ত্রিভুজ এ ও সি এর বহিস্থ যে কোণ, সেই বহিস্থ কোণটা কোনটা বলতো, তাহলে এই যে এ ও সি হচ্ছে আমাদের ত্রিভুজ, বহিস্থ কোণ হচ্ছে কি এ ও ডি। তাহলে এই যে বহিস্থ কোণ কোনটা বলতো, এ ও ডি। এই যে বহিস্থ কোণ কোনটা, এটা না, এ ও ডি। তাহলে এ ও ডি কার সমান বলতো, অন্তস্থ বিপরীত কোণ। তার মানে হচ্ছে আমরা এ সি ও আর ও এ সি, তার মানে ও সি এ আর ও এ সি। তাহলে আমরা এখানে ও এ সি প্লাস হচ্ছে আমরা কি নিতে পারি বলতো, ও সি এ। এটার কারণ কি, এটার কারণ আমরা লিখতে পারি সাইড নোট হিসেবে, আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। তো এটা লেখার পরে দেখো এখানে আবার আমরা দেখতেছি যে ও এ সি এর মধ্যে, ও এ সি মানে কি বলতো, এই যে ত্রিভুজ ও এ সি, এই যে ত্রিভুজটা আমরা নিছি ও এ সি, এই ত্রিভুজের মধ্যে এই যে ও এ আর ও সি কি বলতো, সমান। ও এ আর ও সি হচ্ছে গিয়ে সমান। কেন সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তো এই জন্য ও এ আর ও সি হচ্ছে গিয়ে সমান। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এটা একটা কি ত্রিভুজ বলতো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের একটু আগে তোমাকে আমি বলতেছিলাম যে অন্তস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আর যদি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই যে তোমার অন্তস্থ যে বিপরীত কোণ আছে দুইটা, সেই দুইটাও সমান। দ্যাট মিনস এই কোণ আর এই কোণ কি বলতো, সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে ও এ সি আর ও সি এ সমান, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুইটা বাহু সমান তাদের অপোজিটে যেই দুইটা কোণ থাকে সেই দুইটা কোণও সমান, যার কারণে ও এ সি আর ও সি এ দুইটা কোণই কি সমান। তো এইখানে তুমি এওডি এর জায়গায় এই যে ও এ সি যে কোণটা ছিল তোমার ও এ সি, এই ও এ সি কোণটার জায়গায় তুমি চাইলে এখানে এই যে ও সি এ, এই যে এখানে তোমার একটা কোণ ছিল কি ও সি এ, তো এই ও সি এ কোণটার জায়গায় তুমি হচ্ছে ও এ সি কোণ লিখে দিতে পারো। আচ্ছা, এই কাজটা আমরা আপাতত না করে আর একটু সহজে করতে পারি, যেটা আমরা জাস্ট করতে পারি কি, এই যে আমাদের যে ও সি এ বা হচ্ছে আমাদের যে ও এ সি দুই জায়গায় না রেখে আমরা এই যে দেখো এখানে ওএসি আছে, তো এই ওএসি এর জায়গায় তুমি কি লিখতে পারো বলো, এই যে এওডি সমান ওএসি, এই ওএসি এর জায়গায় তুমি কি লিখতে পারো বলো, তো ওসিএ লিখতে পারো। ওসিএ লিখতে পারো, অবশ্যই পারো, কারণ কি এই যে তোমার হচ্ছে ওএসি আর ওসিএ এই দুইটা কি সমান। তাহলে আমরা যে এই যে ওএসি এর জায়গায় কি লিখতে পারলাম, ওসিএ প্লাস এখানে ওসিএ এর জায়গায় ওসিএই থাকলো। এরপর এখান থেকে তুমি জাস্ট কি পাবা বলো তো, টু ও সি এ, এই যে টু ও সি এ পেয়ে গেলাম। কেন, কারণ এই যে ও সি এ যোগ করে টু ও সি। এখন একটা মজার বিষয় দেখো তো, মজার বিষয়টা হচ্ছে ভাইয়া, এই যে আমরা যখন এওডি কে বহিস্থ নিছিলাম তাহলে অন্তস্থ ছিল কোন ত্রিভুজ বলতো, এই যে ও সি এ, এই ত্রিভুজটা অন্তস্থ ছিল, এই দুইটা বাহু সমান সমান বাহু ছিল। তো এই যে আমাদের এই যে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান ছিল, তো এই যে বহিস্থ কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান ছিল। সো ওইখান থেকে আমরা আবার সমান সমান বাহু ধরে আমরা যেটা পাইছি যে এওডি, আলটিমেটলি এওডি ইকুয়াল টু পাইছি কি বলতো, টু ও এ সি। সো এখন এই কেসটা কি এই ত্রিভুজের জন্য সিমিলারলি চলে আসতেছে না। তুমি চাইলে কি বিওডি সমান সমান কি লিখতে পারতা বলো তো, বিওডি এই যে এই কোণের বহিস্থ না, তাহলে অন্তস্থ কোণ কি তুমি চাইলে লিখতে পারতা না, বিসিও বা ওসিবি প্লাস ওবিসি, এটা লিখতে পারতা। তো এই যে তুমি হচ্ছে ওসিবি প্লাস ওবিসি এই দুইটা যোগ ফল লিখতে পারতা। তারপরে এই দুইটা যেহেতু সমান সমান বাহু, তাহলে এই সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান ধরে তুমি আবার কি লিখতে পারতা বলো তো, তুমি আবার এই যে ওসিবি সমান সমান ওবিসি
লিখতে পারতা। তো আলটিমেটলি তুমি যেটা পাইতা তুমি হচ্ছে এই যে বিওডি, তো বিওডি সমান সমান তুমি যেটা পাইতা সেটা হচ্ছে ওসিবি। ঠিক আছে, সো আমরা ওই কাজগুলো আবার একইভাবে না করে জাস্ট লিখে দিলাম একইভাবে আমরা যদি পাই তাহলে এই যে আমরা জাস্ট এখান থেকে একইভাবে কি পাবো, এই যে আমরা যদি বিওডি কোনটা নিই, আমরা যদি কি নেই কোণ বিওডি কোনটা নিই, ওই একইভাবে দেখো এই কোণের বহিস্থ না, তাহলে বিওডি কোণ এটা, তাহলে অন্তস্থ এই যে এই দুইটার যোগফল হইতো, আবার এটা তো সমান সমান বাহু, তাহলে এদের যোগফল এই সমান সমান বাহু, তাহলে এই দুইটা কোণও কি সমান হইতো, তাহলে এদের যোগফল হইতো বিওডি এর সমান, যেহেতু সমান তাহলে এখানে আমরা যে কোনো দুইটার জায়গায় একটা বসায় টু একটা কোণ পেয়ে যেতাম। তো ঠিক আছে, এখন জাস্ট আমরা করবো কি এখানে টু বি, আচ্ছা ওসিবি নিব এখন আমরা, যেমন এখানে আমরা ওসিএ নিছিলাম, তো এখানে আমরা একইভাবে এওডি, এই যে একইভাবে আমরা কি করলাম বলতো, এওডি যেমন আমরা নিছিলাম টু ওসিবি, সেম ভাবে বিওডি আমরা কি নিব টু ওসিবি, তাহলে আমরা জাস্ট এখানে নিয়ে নিতে পারি হচ্ছে টু ওসিবি। ওকে, সো এওডি সমান আমরা পাইলাম হচ্ছে টু ওসিএ অ্যান্ড বিওডি পাইলাম হচ্ছে আমরা টু ওসিবি। এখন দেখো দুইটাই হাফ হাফ পাইছি, এওডি অ্যান্ড হচ্ছে বিওডি, এই দুইটা কি টোটাল বৃত্তস্থ কোণের হাফ না? আবার ওসিএ আর ওসিবি এটাও কি টোটাল বৃত্তস্থ কোণের হাফ না? তো সুতরাং আমরা যদি এটাকে 1 নাম্বার সমীকরণ দিতাম, এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ দিতাম, তাহলে 1 আর 2 আমরা কি করতাম বলতো, 1 প্লাস 2 যোগ করতাম, আমরা 1 প্লাস 2 করতাম, তাহলে 1 প্লাস 2 করলে আমরা কি পাইতাম বলতো, ফার্স্ট অফ অল আমরা এখানে পাবো হচ্ছে বাম পাশে, তাহলে আমরা পাবো হচ্ছে এওডি, প্লাস আমরা এই ডান পাশে পাবো হচ্ছে কি বলতো কোণ বিওডি, সমান সমান আমরা এখানে কি পাবো, একটা 2 পাবো, তারপরে এই 2 এর জায়গায় আমাদের কি আসবে বলো, 2 এর জায়গায় একটা আসবে হচ্ছে আমাদের প্রথম সমীকরণে আসবে হচ্ছে 2 ওসিএ আসবে, দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাবো হচ্ছে 2 ওসিবি। ওকে, এখন তুমি যদি যোগ করো তাহলে এখানে এওডি প্লাস বিওডি টোটালটা কি এওবি এর সমান না? কারণ এই দুইটা ত্রিভুজ আলাদা আলাদাভাবে যোগ করলে তুমি তো একটা কোণই পাবা, এই যে এটা দুইটা কোণ এওডি প্লাস ডিওবি, এই যে দুইটা কোণ একসাথে যোগ করলে তুমি তো একটা কোণই পাবা এওবি, তাহলে আমরা এখানে পেলাম এওবি, আর এখানে 2টাকে যদি কমন নিই তাহলে আমাদের থাকবে কোণ ওসিএ প্লাস আমাদের থাকবে হচ্ছে কোণ ওসিবি। তো এখানে আমাদের 2 এর জায়গায় 2 থাকলো, এই যে ওসিএ আর ওসিবি আলটিমেটলি কি এসিবি না? তাহলে আমাদের এখানে 2 এসিবি, যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। সো এই প্রমাণটা অন্যভাবেও আসতে পারে। দেখো এই যে কোণটা, এই কোণের যদি দ্বিগুণ হয় তাহলে এই কোণের কি অর্ধেক না? তো প্রশ্নটা এমনভাবেও আসতে পারতো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এখানে কেন্দ্রস্থ না এসে এখানে ধরো বৃত্তস্থ কোণ চলে আসলো, বৃত্তস্থ কোণ, আর এখানে ধরো হচ্ছে কেন্দ্রস্থ কোণ চলে আসলো, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি এবার কি দ্বিগুণ হবে বলো? তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের কত হবে? কেন্দ্রস্থ কোণের এটা তো দ্বিগুণ, তাহলে এটা অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণের কি বলতো অর্ধেক, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তো অর্ধেক যদি আসে তাহলে সেম ভাবে সলভ করে তুমি এখানে কি পাইছো বলতো, তুমি এখানে পাইছো কোণ এই যে এওবি সমান সমান কি পাইছো বলতো 2 এসিবি। তার মানে তুমি এখানে কি পাইছো, তুমি এখানে পাইছো হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণ এসিবি ছিল বৃত্তস্থ কোণ, তার সাথে 2 গুণ করে তুমি পাইছো কেন্দ্রস্থ কোণ। এখন তুমি যদি এই হাফটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এখানে যদি লিখো এসিবি সমান সমান ওই যে তাহলে এখানে কি বলতো এই দুইটা ভাগ আকারে চলে যাবে না? ভাগ আকারে যাওয়া মানে কি 1/2 আকারে যাওয়া, 1/2 আকারে যাওয়া মানে এওবি, বা তুমি এওবি কে ডিরেক্টলি 2 দিয়ে ভাগ করেও লিখতে পারতে, জাস্ট এভাবেও লিখতে পারতে। দেখো হাফ এওবি না লিখে এটাকে চাইলে কেউ কি এইভাবে লিখতে পারতো না, এই যে এওবি কে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে এখানে কি বলতো এসিবি আমাদের কি বলো কেন্দ্রস্থ কোণ না বৃত্তস্থ কোণ? এসিবি কিন্তু বৃত্তস্থ কোণ, আর এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাকে 2 দিয়ে ভাগ করছি মানে হচ্ছে অর্ধেক। তাহলে প্রশ্নটা কি প্রুভ হইলো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, এই যে বৃত্তস্থ কোণ এসিবি কেন্দ্রস্থ কোণ এওবি এর অর্ধেক।
সো দ্বিগুণ দিয়েও আসতে পারে, দ্বিগুণ দিয়ে আসলে এই পর্যন্ত প্রুফ, আর যদি অর্ধেক আসে জাস্ট একটা লাইন বাড়ায় দেবে এই পর্যন্ত প্রুফ, আর বাকি সব সেম। ভাইয়া আমার এক্সাম চলে, বুঝতে পারছো? সো এই কারণে আমি হচ্ছে তোমাদের ক্লাসগুলোকে আর লং করতে পারতেছি না। তো আমার এক্সাম 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আবার নিয়মিতভাবে তোমাদের লং ভিডিওগুলো আমি দিব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই দেখো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। তোমরা কমেন্ট কেন করতেছো না? তোমরা কি ক্লাসগুলো নিয়মিত দেখো না? তাহলে কিন্তু ফ্রি ক্লাসগুলো দেওয়া কিন্তু বন্ধ করে দিব, অনলি পেইড কোর্সের দিকে ফোকাস করবো। সো যারা যারা ক্লাস দেখো অবশ্যই কমেন্ট করো। তোমাদের এঙ্গেজমেন্ট না থাকলে কিন্তু এত কষ্ট করে আমি ফ্রি কোর্সগুলো বানাবো না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।